ডেল কার্নেগি রচনা সম্ভার বইটির সপ্তম পর্বে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন দুশ্চিন্তার ভার অসহনীয়, আর যাই হোক এটার ভার বহন না করাই ভালো। তিনি সাধারণ মানুষদের মনস্তত্ত্ব সম্পর্কে বলেছেন, আমাদের এমনই স্বভাব যে অনেক ক্ষেত্রে আমরা অনেক বড় বড় সমস্ত বিপদকে বেশ সাহসের সঙ্গে যুঝতে পারি, কিন্তু তুচ্ছ ব্যাপার নিয়ে আমরা ভেঙে পড়ি। তিনি দেখেছেন কলোরাডোর লং পাহাড়ের গায়ে একটা বিশাল গাছের ধ্বংসাবশেষ আছে, যেটা নাকি 400 বছর বেঁচে ছিল। 14 বার গাছটির মাথায় বাজ পড়েছে এবং অসংখ্য বার গাছটি তুষারঝড় সহ্য করেছে, তবুও গাছটি মহাল তবিয়তে বেঁচে ছিল। কিন্তু এক ঝাঁক মৌমাছি গাছটিতে চাক বানিয়েছিল। মৌমাছিগুলো গাছটিকে ভেতর থেকে সমস্ত শক্তি কুড়ে কুড়ে খেয়ে ফেলেছিল, ফলে গাছটি মারা গিয়েছিল। মৌমাছি, যাকে আমরা 2 আঙুলের মধ্যে টিপেই মেরে ফেলতে পারি, সেটাই এই বড় দৈত্যাকৃতি গাছটিকে ধ্বংস করে দিয়েছিল। দুশ্চিন্তাও আমাদের জীবনে সেই রকম। আমরা জীবনযুদ্ধের বড় বড় ঝড় বা তুষারঝড়ের ধাক্কা অনেকটাই সহ্য করতে পারি, কিন্তু ছোট ছোট দুশ্চিন্তা, যাকে আমরা 2 আঙুলের মধ্যে টিপে মেরে ফেলতে পারি, তার কাছেই হেরে যাই। এই প্রসঙ্গে লেখক কার্নেগি আমাদের আমেরিকার নিউ জার্সির রবার্ট মুরের জীবনের একটা ঘটনার গল্প শুনিয়েছেন। রবার্ট মুর একসময় এক ব্যাংকের কেরানি ছিলেন। তাকে দীর্ঘ সময় কাজ করতে হতো, কিন্তু মাইনে ছিল তার তুলনায় খুবই সামান্য। সেই সামান্য মাইনে নিয়ে ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা ছিল খুবই কম। এই নিয়ে তার দুশ্চিন্তার শেষ ছিল না। তার খারাপ লাগতো এই কারণে যে সে ওই সামান্য টাকা দিয়ে তার স্ত্রীকে নতুন গাড়ি বা দামি পোশাক কিনে দিতে পারতেন না। এই জন্য ব্যাংকের ম্যানেজারের ওপর তাদের ঘৃণার অন্ত ছিল না। ছোট ছোট ব্যাপার নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করতেন তিনি, খাবারে নুন কম বা ঝাল বেশি ইত্যাদি ব্যাপার নিয়ে। এই রবার্ট মুরই এরপর নৌবাহিনীর কাজে যোগ দিয়েছিলেন। সময়টা ছিল 1945 সালের মার্চ মাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষ পর্যায়ে একটি ডুবোজাহাজে করে তারা 88 জনের একটি দল একটি জাপানি জাহাজকে আক্রমণের উদ্দেশ্যে জলের 60 ফুট নিচে ঘাপটি মেরে বসেছিলেন। ডুবোজাহাজটির নাম ছিল MS বায়া। তারা জলের ওপরে পেরিস্কোপের সাহায্যে দেখে নিয়েছিলেন যে ওই জাপানি জাহাজটির সঙ্গে রয়েছে একটি ডেস্ট্রয়ার, একটি ট্যাঙ্কার ও মাইনওয়ালা জাহাজ। রবার্ট মুরের দল এবার সঠিক দূরত্ব থেকে 3টি টর্পেডো ছুড়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় একটি টর্পেডো লক্ষ্যে গিয়ে আঘাত করতে পারেনি। 3টিতেই কিছু না কিছু গোলযোগ দেখা দিয়েছিল। এতে জাপানি জাহাজগুলো পাল্টা আক্রমণ শুরু করেছিল। তাদের র্যাডারে তারা দেখে নিয়েছিল যে জলের 60 ফুট নিচে ঠিক কোথায় রবার্ট মুরেদের সাবমেরিনটি রয়েছে। সেই মতো তারা টার্গেট করে 6টা ডেপথ চার্জ ফাটিয়েছিল। আর এদিকে যখনই রবার্ট মুরেদের টর্পেডোতে গোলযোগ দেখা দিয়েছিল, তখনই তারা পাল্টা আক্রমণ হবে জেনে সমুদ্রের আরও 150 ফুট গভীরে চলে গিয়েছিল। ফলে তারা আঘাত থেকে বেঁচেছিল, কিন্তু ডেপথ চার্জের ফাটার ফলে জলের ধাক্কায় 276 ফুট গভীরে পৌঁছে গিয়েছিল। তারা সেখানে চুপ করেছিল। তাদের নড়াচড়া যাতে একেবারেই বোঝা না যায়, তার জন্য সাবমেরিনের ভেতরের ফ্যান, ঠান্ডা করার মেশিন সমস্ত বন্ধ করে দিয়েছিল। জাপানিরা তাদের অবস্থান বুঝতে পারছিল না, তাই তারা 15 ঘন্টা ধরে অসংখ্য ডেপথ চার্জ ফাটিয়েছিল। রবার্টদের দলটাকে বলা হয়েছিল তারা যেন যে যা জায়গায় চুপ করে শুয়ে থাকে। তারা তাই করেছিল। ঠান্ডা করার মেশিন বন্ধ করে দেওয়ায় সাবমেরিনের ভেতরে অসহ্য গরম লাগছিল, কিন্তু রবার্ট মুরে এত ভয় পেয়েছিলেন যে তার শীত লাগতে শুরু করলো। সে সোয়েটার জ্যাকেট পরে শীতে কাঁপছিল। ভয়ে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল।
তিনি শুধু নিজেকে বলছিলেন মৃত্যু আর বেশি দূরে নেই। 15 ঘন্টা তার কাছে 15 কোটি বছরের সমান লাগছিল। তখন তার মনে হচ্ছিল জীবনটা কত সুন্দর, কত তুচ্ছ ব্যাপারে সে দুশ্চিন্তা করতেন। কত সময়, কত সুন্দর মুহূর্ত সে ছোট ছোট কারণে মন খারাপ করে, ঝগড়া করে নষ্ট করেছেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি বেঁচে থাকতে পারেন, যদি সূর্যের মুখ দেখেন, তাহলে আর কখনো দুশ্চিন্তা করবেন না। তাদের ভাগ্যদেবতা মুখ তুলে চেয়েছিলেন। 15 ঘন্টা পর জাপানি জাহাজটা ফিরে গিয়েছিল। তারা বেঁচে গিয়েছিলেন। এরপর জীবনকে তার খুব সুন্দর ও খুব মধুর মনে হতো। দেখুন, জীবন কিন্তু সেই একই ছিল। তার যে জীবনের সব সমস্যা শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু নয়, কিন্তু তার যে শিক্ষা হয়েছিল তাতে তার জীবনকে বড় মধুময় মনে হতো। তিনি তা থেকেই বলেছেন, ওই 15 ঘন্টায় তিনি যা শিখেছেন, সার্কিউসের বিশ্ববিদ্যালয়ে 4 বছর অধ্যয়ন করেও তিনি তা শিখতে পারেননি। শিকাগোর জোসেফ সাবাথের কথা এ প্রসঙ্গে লেখক বলেছেন, তিনি ছিলেন একজন জাজ, যিনি তার জীবনে 40,000-এরও বেশি অসুখী বিবাহ বিচ্ছেদের শুনানি দিয়েছেন। তার মতে বেশিরভাগ বিয়ে অসুখী হওয়ার কারণ খুবই সামান্য কিছু ঘটনা, যেমন বারের মারপিট অর্থাৎ নেশা, গার্হস্থ্য কলহ, অপমানকর মন্তব্য, একে অপরকে বোঝার ক্ষেত্রে ধৈর্যের অভাব, কেউ শুনতে চায় না, শুধু শোনাতেই চায়, ইত্যাদি। এইগুলো থেকে মারামারি এবং খুন জখমের মতো বড় ঘটনাও ঘটে থাকে। এলিনর রুজভেল্ট একসময় চিন্তায় অস্থির হয়ে পড়েছিলেন। কারণটা ছিল তার রাঁধুনি ভালো রান্না করতে পারত না। আন্দ্রে মারিও এক পত্রিকায় বলেছেন, আমরা আমাদের জীবনের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ভুলে এবং অন্যদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েই জীবনটাকে সুন্দর করে তুলতে পারি। অদ্ভুত ব্যাপার কি জানেন, রুডিয়ার্ড কিপলিংয়ের মতো বিখ্যাত মানুষও এই কথাটা ভুলে গিয়েছিলেন। তার শ্যালকের সাথে তার বিবাদ এতটাই বিখ্যাত হয়েছিল যে সেটা নিয়ে বই রচনা হয়ে গিয়েছিল। ব্যাপারটা ছিল এই রকম যে রুডিয়ার্ড কিপলিংয়ের একজন শ্যালক ছিল, তার নাম ছিল ব্যালেস্টিয়ার। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে কাজ করতেন, ঘুরতে যেতেন, আনন্দ করতেন। এরপর কিপলিং শ্যালক ব্যালেস্টিয়ারের কাছ থেকে এক টুকরো জমি কিনেছিলেন। শর্ত ছিল প্রতি বছর তার শ্যালক ওই জমিটি থেকে খড় কেটে নিয়ে যাবে। তাই হয়ে আসছিল। কিন্তু একবার শ্যালক ব্যালেস্টিয়ার দেখলেন সেখানে কিপলিং একটা ফুলের বাগান বানিয়েছে। এটা দেখে ব্যালেস্টিয়ারের মাথা গরম হয়ে গিয়েছিল। সে উত্তপ্ত কথা বলা শুরু করলো। কিপলিংও এর যোগ্য জবাব দিয়েছিল। এরপর একদিন কিপলিং সাইকেল নিয়ে কোথাও একটি যাচ্ছিলেন। ব্যালেস্টিয়ার আচমকা সেখানে একটি গাড়ি ও কয়েকটি ঘোড়া নিয়ে এসে পৌঁছলেন। ফলে কিপলিং সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন। ব্যাস, আবার যুদ্ধ শুরু। এরপর থানা, পুলিশ, মামলা, আরও কত কিছু। সাংবাদিক এলো, সারা পৃথিবীতে এই ঘটনা ছড়িয়ে পড়ল, কিন্তু ওই বিবাদের আর কোনো সমাধান হয়নি। অবশেষে কিপলিং ও তার স্ত্রী চিরকালের মতো আমেরিকা ছেড়ে চলে গিয়েছিলেন। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।